নমস্কার, দেখছেন গ্রে জোন। মিহিকা রয়েছে আপনাদের সঙ্গে। আজকে আমাদের এপিসোডটা কিন্তু একদম অন্যরকম। সম্প্রতি নিশ্চয়ই সিনেমা হলে গিয়ে সরলাক্ষ হোমস সবাই দেখে এসেছেন। টানা 40 দিন হাউসফুল চলেছে শো, এখনো নন্দনে চলছে। না, যেটা ভাবছেন সেটা না, একটু অন্যরকম। কারণ এই যে কোনো এক সিনেমার হিরো, সেই হিরোকে হিরো করে তোলার পেছনে যে আনসাং হিরোরা থাকেন, যাদের কলমে হিরোরা হিরো হয়ে ওঠেন, সেরকমই একজনকে আজকে আমাদের সাথে আমরা পেয়ে গেছি। আমাদের সঙ্গে রয়েছেন সরলাক্ষ হোমসের স্ক্রিপ্ট রাইটার সঞ্জীব ব্যানার্জি। নমস্কার দাদা, নমস্কার। গ্রেজনের পর্দা আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করব, এই যে শার্লক হোমসকে একদম বাঙালির ঘরের ছেলে করে তোলা, এই প্রসেসটা কেমন ছিল? প্রথমে মিহিকা, আপনাদের অনেক ধন্যবাদ আমাকে এই চ্যানেলের মাধ্যমে দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে একটু সংশোধন করি, সেটা হচ্ছে যে শার্লক হোমসের স্ক্রিপ্ট রাইটার আমি নই। স্ক্রিপ্ট এবং সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। আমি এই গল্পটাকে, হাউন্ড দ্য বাস্কারভিলস যে গল্পটা, সেটাকে পুরোপুরি বঙ্গীয়করণ করার যে প্রসেসটা, পুরো গল্পটাকে যে তৈরি করাটা, সেটা আমি করেছি। হ্যাঁ, পদ্মনাভদা লিখেছেন এবং এটা একটা টিম ওয়ার্ক। অবভিয়াসলি পদ্মনাভদার সঙ্গে আমিও ছিলাম, আমাদের পরিচালক সায়ন্তন ঘোষালও ছিল, হিমাংশু ধানুকাও ছিল, এসকে যিনি কর্ণধার প্রযোজক। মানে এটা একটা টিম ওয়ার্ক। বাট ইয়েস, এই যে প্রসেস অফ মেকিং শার্লক হোমস আ বেঙ্গলি ক্যারেক্টার, এটা আমি করেছি। তো চলছে 40 দিন হাউসফুল, আশা করছি 50 দিন টানা হাউসফুল চলবে। দর্শকদের অনেক ধন্যবাদ যারা এই ছবিটা দেখছেন এবং নানান মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে, কেউ মেসেঞ্জারে কল করছেন। আমার ফোন নাম্বার যেহেতু অনেকে জানেন না, তারা মেসেঞ্জারে কল করেছে। আমি মেসেঞ্জারে কল ধরি না, আমার খুব অড লাগে মেসেঞ্জারে কল ধরতে। কিন্তু তাও আমি অনেক কল পেয়েছি যারা হল থেকে সদ্য সদ্য বেরিয়ে আমার ফেসবুকে আছে, কিন্তু আমার সঙ্গে কোনোদিন কথা হয়নি, বা আমাকে কোনোদিন তারা কল করেনি, আমার হোয়াটসঅ্যাপ নম্বর তারা জানেন না, তারা ডিরেক্টলি ফেসবুক মেসেঞ্জারে কল করে সে কলের মাধ্যমে আমাকে অভিনন্দন জানিয়েছেন, তাদের ভালো লাগার কথা সোচ্চারে প্রকাশ করেছেন। তো ভালোই লাগছে। আর এই যে ফরমেশনটা, আস্তে আস্তে এই যে বাঙালি করে তোলা শার্লক হোমসকে, এটার পেছনে মাথা খাটাতে হয়েছে কিরকম? হ্যাঁ, মাথা অ্যাকচুয়ালি এটা একটা পাগলামি। আমি সিনেমাটা শুটিং হয়েছে, দর্শকদের বলি, এটা হচ্ছে 2023-এ, রিলিজ করেছে 2025-এ, কিন্তু ছবিটার শুটিং হয়েছে 2023-এ। তো একদিন এটা আমি ফেসবুক আমার স্টেটাসেও লিখেছিলাম, কিন্তু অনেকেই জানে না যারা ফেসবুকে আমার নেই, এটা একটা হিস্ট্রি। রাত্রে আমি শুতে যাচ্ছি, হঠাৎ করে সায়ন্তন আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে যে শার্লক হোমস করবো বলে ভাবছি, লন্ডনে শুটিং করব, এসকে প্রডিউস করবে, তো তুমি লিখবে। আমি তো অবাক হয়ে গেছিলাম যে শার্লক হোমস বাংলাতে হবে, লিখবে, এ কি ধরনের কথা। আমি বললাম যে না, তুই কি ভাবছিস বল। তখন ও বললো যে তুমি বলো না কোন গল্পটা নিয়ে করলে ভালো হয়। আমি বললাম যে দেখ, সিনেম্যাটিক যদি দেখতে হয় তাহলে দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস হচ্ছে সব থেকে সিনেম্যাটিক গল্প। অ্যাকশন আছে, ইমোশন আছে, সেটাকে অ্যাডপ্ট করা যেতে পারে। তখন বললো যে ঠিক আছে দাদা, হাউন্ড অফ দ্য বাস্কারভিলসই করবো, তুমি কালকে আমার সঙ্গে দেখা করো, তুমি লেখো, তুমি তোমাকে আমি পুরো স্বাধীনতা দিচ্ছি, তুমি এটাকে তৈরি করো নিজের মতো করে। তো আমি প্রথম করেছিলাম একটু ভেবে দেখি, মানে করতে তো হবেই, সায়ন্তন আমার ভাইয়ের মতো, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ডস। যে তো রাত্রে সেদিন ঘুমটা আসেনি, মানে ভাবছিলাম যে কিভাবে কি হয়। তো হঠাৎ করে আহ, মাঝরাত, মাঝরাতেরও বেশি, 3টে নাগাদ হঠাৎ করে একটা ফ্ল্যাশ এলো মাথায়, আমি কিছু ভিজুয়ালস দেখতে পেলাম, যেখানে আমার মনে হলো যে হ্যাঁ, করা যেতে পারে। আর রাজশেখর বসু একটি স্পুফ লিখেছিলেন শার্লক হোমস কে, একটা রম্য রচনা, সরলাক্ষ হোম বলে। তো সেটা আমি পড়েছি। তো আমার তখন মনে হলো যে যখন এরকম একটা সুযোগ পাওয়া গেছে, আমরা রাজশেখর বসু পরশুরামকে একটা ট্রিবিউট দিই, আমরা সরলাক্ষ নামটা ব্যবহার করি। সরলাক্ষ নামটা তো যে কোনো বাঙালির নামই হতে পারে, আমরা ব্যবহার করি। তো
তারপরের দিন আমি আর সায়ন্তন দেখা করলাম, আমি বললাম হ্যাঁ আমি কাজটা করব। কাজটা শুরু হলো। তারপর হিমাংশুর সাথে বসা হলো, আলোচনা, পর্যালোচনা, কিভাবে কি হবে। আহ, মাসখানেক সময় নিয়ে গল্পটা লেখা হয়, ড্রাফট হয়, রিড্রাফট হয়। বাজেট কনস্ট্রেন্ট তো থাকেই বাংলা ছবিতে, তো সেই অনুযায়ী ব্যাপারটাকে অ্যাডজাস্ট করা হয়। কিন্তু আমি একটা জিনিস খুব খেয়াল রেখেছি, সেটা হচ্ছে আমি টেক্সটের প্রতি, অর্থাৎ স্যার আর্থান কনান ডয়েলের যে অরিজিনাল টেক্সটের প্রতি আমি যতটা পারবো অনেস্ট থাকবো, এবং যত রকম ভাবে পারা যায় আমরা ট্রিবিউট দেবো। রাজশেখর বসুকে হতে পারে, আর্থার কোনান ডয়েলকে হতে পারে, আমরা যতটা পারি যেভাবে সম্ভব আমরা ছবির মাধ্যমে এটা একটা যে কাল্ট ক্লাসিক, সেটাকে আমরা ট্রিবিউট দেবো। তো সেইভাবেই আমার মনে হয় যে আমি বলি যে হোম নয়, হোমস হবে। তো আমরা বাঙালি খ্রিস্টানই করব এবং আমরা সারনেমটা হোমসই রাখবো। আমরা it would be the name of the film would be an amalgamation of Rajশেখর বসু as well as Conan Doyle, Sherlock Holmes। সবাই মেনে নেয়, বলে হ্যাঁ, সেভাবেই শুরু হয়। এবারে ছবিটা যদি আপনারা দেখেছেন তো আপনারা জানেন যে নানানভাবে আমরা ট্রিবিউট দিয়েছি। এখানে সরলাক্ষ হোমসের বাবার নাম হচ্ছে রাজশেখর হোমস, তো সেভাবে দিয়েছি। তারপরে হেনরি বাস্কারভিলসের ক্যারেক্টারটা যিনি করেছেন শেখর রায়চৌধুরী গৌরব, ওর একটা কোটের ব্র্যান্ড নেম হচ্ছে স্টেপলটন। আমরা সবাই জানি যারা হাউন্ড অফ দ্য বাস্কারভিলস পড়েছি যে ওখানে অরিজিনাল অ্যান্টাগনিস্টের নাম ছিল স্টেপলটন, জন স্টেপলটন। তো সেভাবেই আমরা ট্রিবিউট দিয়েছি। পাগলামি থেকে শুরু হয়েছিল, কাজটা সিরিয়াস হয়ে যায়, এবং আমরা জানি আমাদের ওপর একটা গুরুদায়িত্ব ছিল যে ট্রোলড হবার 90% চান্স ছিল। তো যারা সানডে সাসপেন্সে প্রায় 5 ঘন্টার প্রযোজনাটা শুনেছেন, তারা শার্লকের প্রতি এতটাই তারা অবসেসড, এতটাই তারা, আমিও শার্লকের ফ্যান কিন্তু আমি অবসেস নই। তো যারা আমি দেখেছি যে অনেকে আছে যারা সানডে সাসপেন্সের ফলোয়ার, তারা শার্লকের উপর প্রচন্ড অবসেসড। তো আমি খুব মেন্টালি প্রিপেয়ার্ড হয়েছিলাম যে প্রচন্ড ট্রোলড হব, কারণ যখন টিজার রিলিজ হয় তখন ট্রোলিংটা কিন্তু শুরু হয়ে যায়, মানে ঋষভকে নিয়ে ট্রোলিংটা শুরু হয়ে যায়। কিন্তু আমরা কনফিডেন্ট ছিলাম, সায়ন্তন, আমরা সবাই কনফিডেন্ট ছিলাম। সায়ন্তন আমাকে শুটিং করে ফুটেজেস গুলো দেখিয়েছিল। তো ঋষভ খুব ভালো করেছে, আমি শিওর ছিলাম যে ছবিটা হলে রিলিজ করলে ইট উড বি অ্যাকসেপ্টেড। আর সেটাই সত্যি হলো, অ্যাকসেপ্টেড হলো, ট্রোলিংটা নিঃশেষ হয়ে গেল, ভালো লাগছে। ট্রোলিং এর কথাটা যখন উঠলাই তখন এই ট্রোলিং বা মিম এখন যেটা সোশ্যাল মিডিয়ার অন্যতম অঙ্গ, এটা কিন্তু নেগেটিভ ওয়েতে হলেও একটা এক্সট্রা পপুলারিটির জায়গা তৈরি করে দেয়। সেই জায়গা থেকে কোনো এরকম মিম আছে যেটা খুব মজা লেগেছিল? না মনে না থাকবে? না, আমি না শার্লক হোমসের সরলাক্ষকে নিয়ে কোনো মিম দেখতে পাইনি, কোনো মিম তৈরি হয়েছে বলে আমার মনে হয় না। যদি হতো তাহলে আমাদের পিআর টিম বা কেউ আমার সঙ্গে শেয়ার করতো। মিম আমি দেখিনি, তবে ট্রোলিং আমি দেখেছি। যখন আমাদের টিজার ট্রেলার লঞ্চ হয়, বিশেষত টিজার, তখন ইউটিউবের কমেন্ট বক্সে অসম্ভব ট্রোলড হয়েছে, অসম্ভব ট্রোলড হয়েছি। এবং অনেকে বলছিল যে ছবিটা পিন্ডি চটকানো হচ্ছে শার্লক হোমসের, ফেলুদা বোমকেশ অনেক হচ্ছে, শার্লককে নিয়ে টানাটানি হচ্ছে কেন। তো আমি উত্তর দিতে পারতাম, কারণ আমি দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস নিয়ে কিন্তু বাংলায় কাজ হয়েছে, হিন্দিতেও কাজ হয়েছে, জিঘাংসা হয়েছে 1950, 55, 56 এরকম একটা সময়। ওই সময়েরই কিছু পরে 20 সাল বাদ হয়েছে হেমন্ত মুখোপাধ্যায়ের প্রযোজনায়, বিশ্বজিৎ ওয়াইদা রহমান ছিল, খুব হিট গান ছিল ইয়েনা অ্যান্ড ডেরে ডারে হেমন্ত মুখোপাধ্যায়, ওটাও হাউন্ড অফ দ্য বাস্কারভিলসের। কিন্তু দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলসের গল্পটার অ্যাডাপ্টেশন, শার্লকের কোনো ক্যারেক্টার ওখানে ছিল না। তো আমরা শার্লককে করেছি, আমরা গল্পটার উপর অথেন্টিক থাকার চেষ্টা করেছি, ভাবানুবাদ করেছি, পুরোপুরি বিনির্মাণ করিনি। তো দেখুন, ট্রোল হওয়াটা এখন একটা ক্রিয়েটিভ কাজের অংশ হয়ে গেছে, মানে একটু এক্সপেরিমেন্টাল হলেই ট্রোলড হতে হবে। বাট ঋষভ, অর্ণ, গৌরব, সাহেবদা এত ভালো কাজ করেছে, রাজনন্দিনী, যে আমি সিনেমাটা যখন প্রিভিউ দেখি, যখন ডাবিংও হয়নি, কিছু হয়নি, সায়ন্তনকে বলেছিলাম সায়ন্তন
দিস উড বি ইয়োর, এই ছবিটা তোর আর্কাইভে থাকবে। তোর যেরকম আলীনগরের গোলকধাঁধা, জকের ধন, সাগরদ্বীপে জকের ধন যেরকম তোর আর্কাইভে আছে, ডিরেক্টোরিয়াল আর্কাইভে, এটাও থাকবে। ছবিটা কিন্তু প্রশংসিত হবে। সেইং দ্যাট, এটা সায়ন্তনকে অনেকটা সাহস দিতে বলা, বাট আমি কিন্তু মনে মনে ভেবেছিলাম যে ট্রোলিংটা একটা খুব উচ্চ গ্রামে গিয়ে পৌঁছবে, বাট সেটা পৌঁছয়নি। থ্যাঙ্কস টু দ্য প্রোডাকশন, ছবিটা এতই দেখো, নিজের ছবিকে তো ঠিক ভালো বলা যায় না, বাট ছবিটা মানুষের ভালো লেগেছে এবং ট্রোলিংটা একটা জায়গা থেকে প্রশংসায় হয়েছে। যেখানে এই সময় সংবাদ প্রতিদিন, T2, সুদেশ নাদির ওয়ান্ডারফুল রিভিউ, T2 যেভাবে রিভিউ করেছে, তো থ্যাঙ্কস। সুদেশ নাদির মতো ইংরেজি সাহিত্যে কৃতি একজন মানুষ, অত্যন্ত মানে সুলেখিকা, তিনি যখন প্রশংসা করলেন, ধরে ধরে প্রশংসা করলেন, এবং সেই প্রশংসায় আমার নামটাও 3-4 বার এলো, তখন আমার মনে হয়েছে যে আমার ক্যারিয়ারেও শার্লক হোমস একটা জায়গা করে নিতে পেরেছে। ও আই এম থ্যাঙ্কফুল টু দ্য ক্রিটিক্স, আই এম থ্যাঙ্কফুল টু মিডিয়া, আই এম থ্যাঙ্কফুল টু ঋষভ, অর্ণ, দ্য টিম, আই এম থ্যাঙ্কফুল টু সায়ন্তন অ্যান্ড পদ্মনাভদা, অফকোর্স। এত সাকসেসফুল একটা প্রজেক্ট, যেখানে মানে টিম, গোটা টিম ওয়ার্ক আপনি যেটা এক্ষুনি বললেন, অত্যন্ত সাকসেসফুল এই কারণেই যে মানুষজন প্রচন্ডভাবে পছন্দ করেছে। তাহলে এটা নিয়ে কি ফিউচার প্ল্যানিং কিছু? দেখুন, শার্লক হোমস যখন করেছি, অবভিয়াসলি ইটস আ ফ্র্যাঞ্চাইজ ক্যারেক্টার। আমাদের মনে আছে যে আমরা করব, এরপরেও কাজ করব। তাতে হয়তো আমরা সাহস করে গল্পতে আরেকটু আমরা ক্রিয়েটিভ ব্যাপার স্যাপার করবো, যখন প্রথমটাই অ্যাকসেপ্টেড হলো। কিন্তু 2027-এর আগে হবে বলে মনে হয় না। আমরা একটু সময় দিতে চাই। তাড়াহুড়ো করে প্রত্যেকটা বছরে একটা করে ছবি এনে তো কোনো লাভ নেই। আমার মনে হয় যে এই ছবিটার একটা যে আফটার এফেক্ট, সেটা থাকুক, তারপরে ভাববো। বেশ, সৃষ্টির কথা অনেকটাই শুনলাম। তো সৃষ্টির কথা শোনার পর একটু স্রষ্টার কথাটাও শোনাটা জরুরি। হঠাৎ করে কিছুটা আমরা জানি, তো দর্শকদের জন্য আরেকটু, হঠাৎ করে এই দিকে চলে আসা, এরকম লেখালেখি, এই রাস্তাটা কেমন ছিল? এটার একটা হিস্ট্রি আছে, একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে যে আমি উম, যাদবপুর ইউনিভার্সিটি থেকে আমার পোস্ট গ্রাজুয়েশন করি মাস কমিউনিকেশনে। তারপরে আমি হিন্দুস্তান টাইমস নিউজ পেপারে জয়েন করি। হিন্দুস্তান টাইমস তখন কলকাতায় ওদের লাইভ এডিশন চালু করেছিল। তো হিন্দুস্তান টাইমস জয়েন করে আমি কাজ করতে থাকি। আমার ফার্স্ট জব, অলওয়েজ স্পেশাল। তো এটা করতে করতে আমি লেখালেখি করতাম বলতে, তখন তো আর ফেসবুক ছিল না এরকম। আহ, টুকটাক নিজের মতোই লেখালেখি করতাম। লিটল ম্যাগাজিন করতাম আমরা একটা, হাত নিষ্পিস বলে, ওটা আহ, প্রত্যেক বছর বইমেলাতে এখনো বেরোয়। তো হঠাৎ করে একজন পরিচালক, ফাল্গুনী সান্যাল চ্যাটার্জি নয় কিন্তু, মানে আবিরের বাবা নয়, ফাল্গুনী সান্যাল, তিনি একজন অভিনেতা, একজন পরিচালক। ফাল্গুনী একদিন হঠাৎ করে আমাকে অফার করে, ইটিভিতে তখন একটা ক্রাইম সিরিজ শুরু হয়েছিল, যেটা হচ্ছে যে তখন তো ওয়েব সিরিজ ছিল না, বাট ইট ওয়াজ লাইক টিভি সিরিজ, ক্রাইম সিরিজ, ঠিক মেগা সিরিয়াল নয়, ক্রাইম সিরিজ। তো সেখানে একটি চ্যাপ্টার ছিল খড়গপুরের রামবাবু, খড়গপুরে যে আন্ডারওয়ার্ল্ড ডন রামবাবু। তো তাকে নিয়ে একটা 6টা এপিসোডের একটা সিরিজ, টিভি সিরিজ আমাকে লিখতে বলা হয়। রিসার্চ অ্যান্ড স্ক্রিপ্ট অ্যান্ড ডায়লগস। আমি সেটা লিখি। আহ, এটা লেখার পর যেটা হয় সেটা হচ্ছে যে প্রডিউসারের ইটিভি পছন্দ হয়, ডিরেক্টরের পছন্দ হয়, এবং টিভিতে ওটা হয়। যখন টিভিতে ওটা টেলিকাস্ট হয়, তখন আমার কলিগসরা সেই সময় হিন্দুস্তান টাইমসে আমাকে প্রচন্ড উৎসাহ দেয়, এবং আমার নিজেরও খুব ভালো লাগে যে আমার প্রথম নিজের নামটা টিভির পর্দায় দেখা। কিন্তু তখনও উম, এখন আমি রিগ্রেট করি, আমার মনে হয় তখনই হয়তো আমার আসা উচিত ছিল। কারণ তখন না, সেই সময় আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা একটু অন্যরকম ছিল, এখনকার মতো ছিল না তখন। ঋতুদা বেঁচে ছিলেন, প্রভাত রায় ছবি করছেন তখন। ঠিক আছে, এটা কন্ট্রোভার্সিয়াল হতে পারে, বাট আমি বলবো এখনকার থেকে অনেক বেশি হেলদি ছিল। কিন্তু সিকিউরিটি,
নতুন চাকরি করছি, তখন চাকরি ছাড়াটার মানে সাহস করতে পারি। তো তারপরে আমি বিজ্ঞাপনে শিফট করে যাই। বিজ্ঞাপনে শিফট করে আমি বম্বে চলে যাই। গ্রে ওয়ার্ল্ড ওয়াইড জয়েন করেছিলাম। তারপরে আবার কলকাতা ফিরে আসি, মুদ্রা কমিউনিকেশন জয়েন করি। তারপরে কলকাতা থেকে আমি নেপাল যাই, জে ওয়াল্টার থমসনে। এই পুরো সময়টা আমার লিটল ম্যাগাজিন চলছে, লেখালেখি চলছে লিটল ম্যাগাজিনে। কিন্তু আহ, নেপাল যাবার পরে একটা প্রচুর একাকিত্বে ভুগতে শুরু করি, কারণ নেপালে একলা মানুষ চাকরি করছি। প্রচন্ড মনে হচ্ছে যে কলকাতাকে খুব মিস করছি, আই ভেরি হোম সিক, বাড়িকে খুব মিস করছি, মা বাবাকে খুব মিস করছি। তো সেই সময় দাঁড়িয়ে আমার খালি মনে হতো যে আমি যে ক্রিয়েটিভ কাজগুলো করছি, আহ, আমার এজেন্সি নাম হচ্ছে, আমি যে এজেন্সিতে চাকরি করি, তারা আমাকে একটা মাস গেলে মোটা মাইনে দিচ্ছে। তো আমার নামটা কোথায়? আমি অন্যের ব্র্যান্ডের জন্য কাজ করছি বিজ্ঞাপনে, বাট আমি কি ব্র্যান্ড? আমারটা কোথায়? তো সেই সময় আমার মাঝে মাঝেই আমার মনে হতো যে সব ছেড়ে ছুড়ে দিয়ে সিনেমা খুব ভালোবাসতাম। তার একটা বড় ব্যাপার, হয়তো রক্তেরই ব্যাপার, সেটা হচ্ছে আমার মায়ের বাবা, আমার দাদু সুকুমার বন্দ্যোপাধ্যায়। তিনি একজন চলচ্চিত্র প্রযোজক ছিলেন, এবং তিনি পৃথিবী আমারে চায়, ইন্দ্রাণী, মন্ত্রশক্তি, উত্তম কুমার, সুচিত্রা সেনের ছবি তিনি প্রডিউস করেছিলেন, সেই সময়কার প্রডিউসার। তো অবভিয়াসলি তারপরে আর কেউ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেনি, বাট ওই একটা রক্তের ব্যাপার থাকে, ছোটবেলা থেকে মা মাসির কাছে গল্প শুনেছি। তো ভেতর থেকে মাঝে মাঝেই মনে হতো যে সিনেমার গল্প লিখবো। আমার না একটা খুব অদ্ভুত ছিল যে সাহিত্যিক হবার আগে বা সিনেমার গল্প লেখার একটা তাগিদা ছিল, কারণ আমি ছোটবেলা থেকে কমিক্স পড়তাম। এবং কমিক্স পড়তে পড়তে আমি প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি নিজের মতো করে ভিজুয়ালাইজ করতাম। বা আমি যখন কোনো উপন্যাস পড়তাম, ধরুন আমি হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক পড়ছি, আমি চোখ বন্ধ করে দেখতে পেতাম যে জয়ন্ত মানিক অ্যাকশন করছে, জয়ন্ত মানিক দৌড়চ্ছে, তারা প্রবলেম সলভ করছে, সিনেমার মতো দেখতে পেতাম। তো সিনেমার প্রতি একটা দুর্বলতা, আর সিনেমার গল্পের প্রতি একটা দুর্বলতা ছিল। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হলো যে এবার একটা ট্রাই করা দরকার, কারণ আরো যদি আমি ক্যারিয়ার সিকিউরিটির পথে এগিয়ে যাই, কর্পোরেট সিকিউরিটির পথে, এরপরে হয়তো আমি নেপাল থেকে সিঙ্গাপুর চলে যাব, আর আমি ফিরতে পারবো না। তো আমাকে কোথাও একটা আমার কর্পোরেট অ্যাম্বিশন, ক্রিয়েটিভ অ্যাম্বিশনের মধ্যে একজনকে চুজ করতে হবে। তো সেই সময় দাঁড়িয়ে আমার একজন পরিচালক, একজন বিদগ্ধ চলচ্চিত্র পরিচালক, আমি তার নামটা বলবো না, উম, আহ, তার সাথে আমার ফেসবুক চ্যাট হতো। তো তিনি আমার একটা কথা বলেন যে দেখ, তুই যদি সাঁতার কাটতে চাস, শিখতে চাস, তোকে জলে ঝাঁপ দিতে হবে। বা তুই হাবুডুবু খেলি, চোখে মুখে জল ঢুকে গেল আর সাঁতার কাটতে পারছিস না, তখন তুই আবার পাড়ে ফিরে যা সেফলি। কিন্তু একবার ট্রাই করতে হবে, আর ট্রাই করতে গেলে সবকিছু ছেড়ে ছুড়ে ঝাঁপ দিতে হবে। মানে চাকরি করতে করতে লিখছি, চাকরি করতে করতে সিনেমার কাজ করছি, এরকম করলে হবে না। তো ইদার ইউ হ্যাভ টু চুজ, এটা আমার মাথায় ছিল। তো সেই আগুনে ঘিটা পড়লো সেই সময় দুজন ভদ্রলোক, তারা তাদের কর্পোরেট চাকরি ছেড়ে তারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে এলেন এবং ফেমাস হয়ে গেলেন। একজন হচ্ছে সৃজিত মুখোপাধ্যায়, আরেকজন হচ্ছে অনুপম রায়। দুজনেই ব্যাঙ্গালোরে চাকরি করতেন। একজন এসে, আমি বললাম যে কেউ যদি এখানে এসে গিটার নিয়ে আমাকে আমার মতো থাকতে দাও করে, তাহলে যদি অটোগ্রাফ বানায়, এরা যদি রিস্কটা নিতে পারে, তাহলে আমি কেন রিস্কটা নিতে পারবো? বাস আমি বাড়িতে ফোন করে বললাম যে এটাই আমার শেষ চাকরি, আমি আর চাকরি করবো না, আমি কলকাতায় ফিরে আসবো, আমি লেখালেখির কাজ করব, আমি সিনেমার কাজ করব। তো এটা ঠিক 10 বছর আগের কথা, 2015, 10 বছর নয়, 11 বছর আগের কথা, 2014 বা 13-র শেষ, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না। তো বাড়ি থেকে প্রচন্ড অপোজ করেছিল, কারণ আই ওয়াজ ডুইং ভেরি ওয়েল ইন মাই অ্যাডভার্টাইজিং ক্যারিয়ার। এবং সেই সময় যে মাইনেটা আমি পেতাম, সেটা ওয়াজ কোয়াইট হেভি। এখন কন্টিনিউ করলে হয়তো আরো বাড়তো, তো আই ডোন্ট নো। তো তো শেষমেশ একটা রফায় এলাম বাড়ির লোকের সাথে। তো বাড়ির লোক আমাকে বললো ঠিক আছে, তোমার যা সেভিংস হয়েছে। আচ্ছা, আমার একটা খুব বড় ব্যাপার ছিল যে আমার নাইট লাইফ ছিল না, বা আমার সেরকম কোনো পয়সা খরচা করতাম না। আমার স্যালারির অনেকটা টাকাই আমার ব্যাংকে
সেভিং ছিল যেটা আমাকে 3 বছর টানতে পারবে। তো আমাকে তারপরে বাড়ির লোক বলে যে 3 বছর তোমাকে সময় দেওয়া হলো, 3 বছরে যদি তোমার প্রথম ছবি হয় তাহলে ইউ ক্যান কন্টিনিউ, তাহলে তুমি কিন্তু আবার চাকরি জগতে ফিরে যাবে। 3 বছর গ্যাপটা কোনো গ্যাপই নয় বেসিক্যালি। আই সেড ইয়েস। তো ফিরে এলাম, চাকরি ছাড়লাম, অনেক স্যাক্রিফাইস করতে হয়েছিল, লাইফস্টাইল কাট ডাউন করতে হয়েছিল, ল্যাভিশনেস স্যাক্রিফাইস করতে হয়েছিল, এবং অনেকেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরাও বলতো চাকরি ছেড়ে দিলি, মানে কেন, তুই তো ক্রিয়েটিভ লাইনেই ছিলি, তুই তো কেরানির চাকরি করছিলি না, তুই বিজ্ঞাপনের চাকরি করতে করতেও তো লিখতে পারতিস। আমি বললাম যে না, আই ওয়াজ ভেরি ফার্ম অন মাই ডিসিশন। তো তারপর যেটা হলো সেটা হচ্ছে যে একটা গল্প লিখলাম, যেটা নিয়ে আমি ভেবেছিলাম আমার প্রথম ছবি হবে। তো অপেক্ষার পালা শুরু। এবার অপেক্ষার পালা শুরুটা না খুব ফ্রাস্ট্রেটিং। আমি ইন্ডাস্ট্রিতে কাউকে চিনি না, আমার দাদু ছিলেন প্রযোজক, কিন্তু তার তো কোনো কানেকশন এই মুহূর্তে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেই। কি করব, কার কাছে যাব? তারপর আমার ভয় দেখানো শুরু হলো যে গল্প সবাইকে দিস না, গল্প চুরি হয়ে যাবে, তুই নতুন, জানতেও পারবি না। দু একবার হয়েছে এরকম, ছোটখাটো গল্প দিয়েছি, সেগুলো অ্যাডাপ্টেশন হয়ে গেছে, আমাকে জানানোও হয়নি, আমার নামও বেরোয়নি, এই সময় হয়েছে। তো এই সময় আমার সঙ্গে আলাপ হয় পরিচালক তথাগত ব্যানার্জির, যে কিনা তার প্রথম ছায়া ছবির জন্য গল্প খুঁজছিল। তথাটা সেই সময় টিভিতে খুব পপুলার একজন ডিরেক্টর। তো তথাদার সাথে আমার যাদবপুর ইউনিভার্সিটিতে দেখা হয়, ফেসবুকেই আলাপ হয়, দেখা হয়, এবং তথাগতদাকে আমি আমার শেষ অঙ্ক, আমার প্রথম যে ছবিটা, তার গল্প শোনাই। হি ওয়াজ ভেরি এক্সাইটেড, বলে যে তুমি কি এটা আমার গল্পটা দেবে, তাহলে এটা আমার প্রথম ছবি হবে। আমি বলি হ্যাঁ, আমি তো ওয়েট করে আছি, আমিও তো, মানে তাহলে চলো স্ক্রিপ্ট লিখ। তার পরের দিন থেকেই তথাগতদার ফ্ল্যাটে যাওয়া, স্ক্রিপ্ট লেখা শুরু করা, এবং আমরা 7 মাস ধরে স্ক্রিপ্ট লিখি, 7-8 মাস ধরে, 6টা থেকে 7টা ড্রাফট হয়, লিখছি, পছন্দ হচ্ছে না ফেলে দিচ্ছি, আবার লিখছি। তো সেই সময় আমার একটি আলাদা অকুপেশনও ছিল, ছোটখাটো, সেটা হচ্ছে আমি ফিল্মের রিভিউ করতাম। ক্রিটিক বলার মতো ধৃষ্টতা আমি করবো না, বাট আমি ফিল্মের রিভিউ করে কিছু টাকা রোজগার করতাম আহ, একটা ওয়েবসাইটে, একটা বাংলা ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটটা এখন আর নেই, তার নাম ছিল 16আনা-বাঙালিগানা.com। তো সেই সূত্রেই সব প্রেমিয়ারে আমি প্রেস কার্ড পেতাম, এবং সব প্রেমিয়ারে আমাকে ইনভাইট করা হতো। তো একটি প্রেমিয়ারে গেছিলাম আমি, সিনেমাটার নাম ছিল দূরবীন। তো প্রযোজক মিস্টার প্রদীপ চুরিওয়াল ম্যাকনিল, তিনি আমাকে তার কার্ড দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন যে তুমি যোগাযোগ করতে পারো। ছিল কার্ডটা আমার কাছে। তো সে সংখ্যক স্ক্রিপ্ট যখন ফাইনাল ড্রাফট রেডি হয় যে হ্যাঁ এবার এটা আমরা ছবি করতে চাই, তখন তথাগতদান আমি ভাবতে বসলাম কাকে কল করা যায়, কাকে শোনানো যায়। এই সময় আমার হঠাৎ করে মাথায় একটা ফ্ল্যাশ এলো যে মিস্টার প্রদীপ চুরিগাল তো আমায় কার্ড দিয়েছিলেন, উনি তখন ছবি করছেন। উনি তখন সজারুর কাঁটা বলে একটি ছবি করছেন, যেটা কঙ্কনা সেন শর্মা, ধৃতিমান চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল এ নিয়ে, ব্যোমকেশের একটা অ্যাডাপ্টেশন, শৈবাল মিত্র ডিরেক্টর। তাই বললাম যে প্রদীপজিকে কল কল করে একবার বলা যায়। তো আমি প্রদীপজিকে কল করলাম, তো উনি খুব আমাকে এন্টারটেন করলেন, বললেন এই ঠিক আছে, আপ চলে আইয়ে, हम सुनेंगे। তো গেলাম। তার পরের দিন উনি গল্প শুনে খুব পছন্দ করলেন, বললেন স্ক্রিপ্ট লেখা আছে না? ইয়েস। ঠিক আছে, আপনি রবিবার আমার অফিসে কেউ থাকেন, আপনারা চলে আসুন, স্ক্রিপ্ট শুনবো। স্ক্রিপ্ট শুনলেন, এক কথায় উনি বললেন ছবিটা আমি করব। তো তাতে যেটা হলো সেটা হচ্ছে আমাদের যেই 7 মাস 8 মাস আমাদের যে স্ক্রিপ্ট লেখা উইদাউট প্রডিউসার, সেটারও একটা হিল্লে হলো, এবং বাড়িতেও বলতে পারলাম যে 2 বছরের মাথায় আমি সিনেমা করতে পারছি, আর চাকরি জীবনে ফিরে যাব না। সব মিলিয়ে হলো, সেই সংখ্য ছবিটা হলো। 10 সপ্তাহ মতো চলেছিল। তখন অ্যামাজন প্রাইমে আছে, আপনারা দেখতে পারেন। পার্ণ মিত্র, দীপঙ্কর দে, অরিন্দম শীল, জুন মালিয়া, শঙ্কর চক্রবর্তী, মীর আফসার আলী। তো তারপরে তো ঠিক আছে, তারপর মন্দবাসার গল্প হলো, বাট আর কর্পোরেট লাইফে ফিরে যাইনি। আমাদের আলোচনাটা বেশ জমে উঠেছে, এবং বিষয়টা এমন যে সেটা নিয়ে আলোচনা যদি এগোতে থাকি সেটা এগোতেই থাকবে, শেষ হওয়ার দিকে যাবে না। কিন্তু যাই হোক, এপিসোডের তো সময় বাঁধা, তো শেষের পথে আমাদের হাঁটতেই হবে। তাই শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন করব। হুম। সরলাক্ষ হোমসের তো নেক্সট প্ল্যানিং একটু শুনলাম, কিন্তু তার মাঝখানে দর্শকদের জন্য কি কোনো চমক আছে? হ্যাঁ,
হইচইয়ের সাথে আমার প্রথম কাজ আসছে নাগমণি রহস্য। আহ, গল্পটা আমি লিখেছি, আমার সাথে আমার সহলেখক আছেন শাশ্বত কুমার ধর। শাশ্বতর প্রায় 15টা উপন্যাস বেরিয়েছে। একজন আইটি প্রফেশনাল, টিসিএস এ আছে, প্লাস একজন সাহিত্যিক, মানে আমার মতো সিনেমার গল্পকার না, ও সাহিত্যিক। ওর রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চারের উপন্যাস বেরোয় ওর। তো একটা গল্প আমরা দুজনে মিলে লিখেছি সায়ন্তনেরই জন্য, সায়ন্তন ঘোষালেরই জন্য। তার টিজার পোস্টারও বেরিয়েছে। আহ, ওটা হইচইয়ের প্রথম সিরিজ, যেটা পুরোপুরি থাইল্যান্ডে শুট হবে। হইচইয়ের ফার্স্ট সিরিজ যেটা পুরোপুরি অ্যাব্রড শুট হবে। এবং আমার যেটা মনে হয়েছে, এই যে আমরা কান্তারা দেখে এত প্রশংসা করছি, আমারও খুব ভালো লেগেছে, মানে ফ্যান্টাবুলাস সিনেমা, কিন্তু আমাদেরও মাইথোলজিক্যাল অ্যাডভেঞ্চারটাতে যাওয়া উচিত। কারণ আমাদেরও ভারতবর্ষে প্রচুর মাইথোলজিক্যাল ব্যাপার আছে, মানে আহ, উপকথা, লোককথা, ফোকলোর যাকে আমরা বলি, সেগুলোকে ব্লেন্ড করে কিন্তু থ্রিলার অ্যাডভেঞ্চার করাই যায়। তো সেইটা বিশ্বাস করেই গল্পটা লেখা। থ্যাঙ্কস টু হইচই, শ্রীকান্ত মোহতা, সৌম্য মুখোপাধ্যায়, সেরা ব্যানার্জি, তাদের পছন্দ হয় এবং তারা অ্যাপ্রুভ করে, এবং এটাও অ্যাপ্রুভ করে যে এটা হইচইয়ের প্রথম প্রজেক্ট যেটা ব্রড শুট হবে। তো কাস্টিং বলতে যেটা টিজার পোস্টারেই আছে, সোহিনী সরকার প্রোটাগনিস্ট। বাকি আর কোনো কাস্টিং এখনো হয়নি। শুটিং শুরু হবে আশা করি এবছরের শেষে শুটিং শুরু হবে। 2026-এ ওটা হইচইতে স্ট্রিম করবে। এটা হইচইয়ের সাথে আমার প্রথম কাজ। এছাড়াও উম, কিছু সিনেমার কথা চলছে, যেগুলো টু আর্লি টু সে। সিনেমা তো বলতে বুঝতেই পারছেন এই না, মুহূর্তে সেটা চমক থাক। সেটা চমক থাক। হইচইয়ের কাজটা যেহেতু হইচই থেকে অলরেডি টিজার পোস্টার আনভেল করা হয়েছে এবং অ্যানাউন্স করা হয়েছে, তাই জন্য ওটা বলতে বাধা নেই বলে বললাম। অনেক ধন্যবাদ সঞ্জিত দাকে, ওনার এত ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদের জন্য সময় বার করে দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, আমাদের মতো সবে হাঁটতে শুরু করা মানুষ, হাঁটাটাও ঠিক করে নয়, মানে হামাগুড়ি দিচ্ছি সবে। এবং আমাদের নরবরের শিডিউল, ঘাটা ব্যবস্থা, তার সবকিছুর মাঝখানে ধৈর্য ধরে আমাদেরকে এতটা সময় দিয়েছেন, তাই জন্য আরো একবার ধন্যবাদ। না, এটা আমার খুব ভালো লাগলো যে আপনারা আমার মতো একজনের সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করেছেন। মানে বেসিক্যালি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে লেখকরা আহ, আমাদের ইন্ডাস্ট্রিতে, সেটা বম্বে হোক কি কলকাতা হোক, খুব একটা তারা তাদের কথা বলার সুযোগ পায় না। তো সুযোগটা পেয়ে আমার খুব ভালো লাগলো। দর্শকদের সরাসরি ধন্যবাদ জানাতে পেরে ভালো লাগলো, যারা শার্লক হোমসকে এত ভালোবেসেছেন, ভালোবাসছেন। অলরেডি 50 দিনের পথে আমরা চলেছি, আর বোধহয় পরশুই 45 দিন হবে। তো সেটা খুব ভালো লাগলো। আর মিহিকা, কোনো চ্যানেল বড় ছোট হয় না। বেসিক্যালি আমি আপনাকে তো আমার ব্যাকগ্রাউন্ডটা বললাম, তো আমাকেও বেবি স্টেপস নিতে হয়েছে এবং এখনো স্ট্রাগল করতে হয়। কারণ অর্ধেক যে ভালো ভালো গল্পগুলো, যে গল্পগুলো আমার মনে হয় যে আমাদের সকলেরই লেখকদের মনে হয় যেগুলো সাউথ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা বম্বে স্ট্যান্ডার্ড বা ন্যাশনাল স্ট্যান্ডার্ডে যাবে, সেগুলো এখনো বাজেট কনস্ট্রেন্টের দরুন প্রডিউসাররা বলে ওরে বাবারে এত বাজেট কি করে করব। তো এই হৃদয় ভাঙা নিয়ে আমাদের প্রত্যেকদিন চলতে হয়, শুধু আমাদের না, পরিচালকদেরও চলতে হয়। আমি প্রযোজকদের দোষ দেব না, তারা অ্যাকচুয়ালি ব্যবসা বাণিজ্যের দিকটা এমন হয়ে গেছে যে তারাও তো রিস্ক নিতে চায় না। তো সেখান থেকে আমার যেটা মনে হয় যে কেউই ছোট নয়, সবাই ছোট থেকে একদিন বড় হয়। তো আমার শুভেচ্ছা রইল, আপনারাও বড় হবেন। আমিও আহ, আরো ভালো কাজ করার চেষ্টা করব। আশা করি ভবিষ্যতে আবার কথা হবে। অনেক ধন্যবাদ। আর এই যে হিরোদের পেছনে যারা থাকেন, আনসাং হিরো, যারা না থাকলে এই চরিত্রগুলো আমাদের সামনে এইভাবে উঠে আসতো না, সেই রকম কারোর কথা তুলে ধরতে পেরে আজকে সত্যি আমাদেরও প্রচন্ড ভালো লাগছে। তবে যাই হোক, আজকের এপিসোডটা এখানেই শেষ করতে হচ্ছে দুঃখজনক ভাবে। সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন গ্রেজন। নমস্কার। নমস্কার।